নমস্কার সকলকে। তো এখন আমরা আলোচনা করছি যে ভারতবর্ষে আস্তে আস্তে স্বাধীনতা সংগ্রামীদের যে স্বাধীনতা লাভের যে তীব্র মনোভাব এবং স্বাধীনতা লাভের জন্য যে যুদ্ধ, সেই বিষয়গুলোকে নিয়ে। তো বঙ্গভঙ্গ আন্দোলনের পর আরেকটি যে আন্দোলনটি সমস্ত হিন্দু মুসলিম ঐক্য করেছিল এবং সমস্ত দেশে একদম একজোটভাবে সমষ্টিগতভাবে আন্দোলন করতে শুরু করেছিল, সেটা হচ্ছে খিলাফত আন্দোলন। খিলাফত হচ্ছে আন্দোলনের মেন কারণ হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধে ইংরেজরা ব্রিটেন তুরস্কের উপর হামলা চালিয়েছিল। আর তুরস্কের যে সুলতান, সে ছিল মুসলিম জগতের খলিফা, মানে একটি সর্বোচ্চ একটা মানুষ। তো এই ধর্মের মধ্যে একটা সেন্সিটিভ জায়গায় তাদের ধাক্কা পড়ায় ভারতবর্ষের মুসলমানরা ইংরেজদের বিরুদ্ধচারিতা করতে শুরু করেন এবং তাদের বিরুদ্ধে এবং তাকে যে এই দেশ থেকে এবং গোটা বিশ্ব থেকে তাদের যে শক্তি, যে শক্তি দ্বারা সমস্ত তারা শাসন করতে চাচ্ছে, সেই শাসন বল কিন্তু তাদের সরাতে হবে, এই কিন্তু তাদের একটা মনোবৃত্তি জেগেছিল। এবং সেই মনোবৃত্তিতে সঙ্গে হাতে হাত মিলিয়েছিল ভারতের স্বাধীনতা সংগ্রামী হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সমস্ত শ্রেণীর মানুষরা। তো এই খিলাফত আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন গান্ধীজি, এবং গান্ধীজির নেতৃত্বে কিন্তু আন্দোলনটি আরো চরম রূপ লাভ করে। প্রথমে ভারতীয় মুসলমানরা এটি শুরু করে দিলেও পরবর্তীকালে বিভিন্ন বড় বড় নেতা এই আন্দোলনে কিন্তু যোগ দিয়েছিলেন এবং তারা আন্দোলনটিকে সাফল্যমণ্ডিত করার আপ্রাণ প্রচেষ্টা করেছিলেন। এই খিলাফত আন্দোলন থেকেই অন্য একটি আন্দোলনের সূচনা হয়, সেটি হচ্ছে অসহযোগ আন্দোলন, যেটির মানে নির্মাতা হচ্ছেন মহাত্মা গান্ধীজি। তিনি এই আন্দোলনে একটি কথা বলতে চেয়েছিলেন যে আমরা অসহযোগ মানে কি, সহযোগিতা না করা। তো ইংরেজদের কোনো জিনিসে আমরা সহযোগিতা করবো না, আমরা ইংরেজদের বানানো বস্ত্র আমরা পরবো না। আমরা কি করবো, আমরা চরকা কাটবো এবং চরকা থেকে আমরা নিজেরা বস্ত্র বানাবো এবং সেই বস্ত্র পরিধান করবো। ইংরেজি বিদেশে আমরা নিজেরা লবণ তৈরি করবো, আমরা নিজেরা নিজেদের মালপত্র নিজেরা তৈরি করবো, আমরা কোনো বিদেশি বস্তু ব্যবহার করবো না, আমরা বিদেশে দেওয়া কোনো চাকরি করবো না। আমরা সমস্ত যেটা করবো, আমরা স্বদেশ ভাবনা অনুপ্রাণিত হয়ে নিজেরা যেটা ভালো বুঝবো, নিজের যেটা স্বদেশ, যেটা নিজের দেশের তৈরি জিনিস সেগুলি ব্যবহার করবো, নিজের দেশের জিনিস সেগুলি নেবো, অন্য কিছু নেবো না। এই অসহযোগ আন্দোলনের কিন্তু সূচনা হয়েছে। কিন্তু গান্ধীজি পুরো আন্দোলনটি কিন্তু একদম অহিংসভাবে করতে চেয়েছিলেন এবং তিনি চাইছিলেন যাতে কোনো রকমের হিংসা কিন্তু এই আন্দোলনের মধ্যে না আসে। দেখো, আমি রাস্তায় বসে আছি যে আমার এই দাবিগুলো লাগবে, আমি কোনো হাতে অস্ত্র শস্ত্র কিছুই কিন্তু নিইনি, তখন কিন্তু কারোর কিছু বলার নাই। কিন্তু যখন আমি অস্ত্র শস্ত্র নিয়ে বসবো, তখন কিন্তু পুলিশেরা এসে আমাকে উঠে দেবে, কারণ আমরা একটা বিপজ্জনক জিনিস নিয়ে বসছি। গান্ধী চেয়েছিলেন এটা, যে আমরা যদি বিনা অহিংসভাবে আন্দোলন করি, কোনো ইংরেজ সরকার তথা পৃথিবীর কোনো সরকারই আমাদের ক্ষমতা নেই, কোনো পুলিশ কোনো সেনা ক্ষমতা নেই আমাদের এই আন্দোলন থেকে দূরে সরানো, কারণ যেহেতু আমরা বিনা হাতিয়ারে বিনা হিংসা ছাড়া সত্যাগ্রহের পথে কিন্তু আমরা করছি চাই। কিন্তু এই আন্দোলন কিন্তু গোটা দেশ জুড়ে সাড়া ফেলেছিল। আমরা প্রথমেই বলেছি যে হিন্দু মুসলিম তো এক হয়েছিল, সমাজের নিম্নবর্গের মানুষ, উচ্চবর্গের মানুষ, সমাজের শিক্ষিত মূর্খ, নারী পুরুষ, ছাত্র শিক্ষক সমস্ত কিছু আন্দোলনে যোগ দিয়েছিলেন এবং এই আন্দোলনটি একদম একটা বিরাট আন্দোলনের রূপ নিয়েছিল এবং সে গরম আন্দোলনের গরম পর্যায়ে বলা যায় না, ঠিক সেরকম একটা গরম পর্যায়ে তৈরি হয়ে গেছিল গোটা দেশে, যে এই আন্দোলন করেই আমরা স্বাধীনতা লাভ করবো, ইংরেজ শক্তিকে প্রতিহত করবো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কিছু কিছু চরমপন্থী আন্দোলনকারী একটি থানাতে আগুন ধরিয়ে দেয় এবং সেখানে হিংসার কথা হয়ে ওঠে। কিন্তু গান্ধীজি তো চেয়েছিলেন অহিংসার পথে, কিন্তু যেহেতু হিংসার পথ অবলম্বন করেন, সেজন্য গান্ধীজি বলেন না, তোমরা আমাদের কথা যখন শুনবে না, আমি আন্দোলন করবো না, এবং তিনি এই আন্দোলন থেকে দূরীভূত হয়েছে। তো এই আন্দোলন থেকে দূরীভূত হওয়ার গান্ধীজির নিজের এই মনোবৃত্তির জন্য কিন্তু তার ফল পরবর্তীকালে ভোগ করতে হলো। অনেক ভালো ভালো নেতা দেশ ছেড়ে আমাদের থেকে মৃত্যুবরণ করতে হলো, ভগৎ সিং থেকে শুরু করে আজমের বসু, দীনেন্দ্রনাথ দীনেশ সবাই কিন্তু এই তারপরে কিন্তু মৃত্যুবরণ করলো। কিন্তু যদি আন্দোলন ঠিকঠাকভাবে চলতো, তাহলে কিন্তু আশা করা যায় যে
ইংরেজদেরকে প্রতিহত করা সম্ভব ছিল, কারণ প্রথম বিশ্বযুদ্ধের পর ইংরেজরা অনেকটা কিন্তু মনোভাবটা হীন হয়ে গেছে, কারণ যারা যুদ্ধে হেরে গেছে এবং সমস্ত বিদেশি কিন্তু তাদের এই চরম বর্বরতার কথা সবাইকে জানিয়েছে, এগুলো কিন্তু ইংরেজদের মনোবল অনেকটা হীন করেছিল। এই সময় একটা সুযোগ ছিল, সুভাষচন্দ্র বসু মতো এরকম যারা যুব নেতা তারা কিন্তু প্রচন্ড রেগে গিয়েছিলেন যে এইরকম একটা চরম পর্যায়ে ওঠা আন্দোলনকে এরকম ভাবে দমিয়ে দিলেন আপনি। যদি না হতো তাহলে তো আন্দোলনটি আজকে স্বাধীনতার রূপ নিতে পারতো, অনেক মানুষ তাদের স্বাধীনতা ফিরে পেত, গোটা দেশের মানুষ, এবং অনেক হয়তো ভালো কাজ হতো, কিন্তু দুর্ভাগ্যবশত হয়নি। এই যে গান্ধীজির এরকম মতামত, এইরকম উল্টোপাল্টা এরকম বিচারধারার জন্য পরবর্তীকালে কিন্তু অনেক নেতা কিন্তু এই দল থেকে সরে গেছে। প্রথমে তো এই চরমপন্থী হওয়ার জন্য অনেক পুরনো নেতা বিপিন চন্দ্র পাল থেকে শুরু করে আরো বিভিন্ন নেতা, বাল গঙ্গাধর তিলক তো মারা যায়, তো আরো নেতা কিন্তু এইখান থেকে সরে চলে এসেছিল এবং তারা বলেছিল না আমরা এখানে থাকবো না। আবার গান্ধীজি এরকম আন্দোলন করতে করতে এরকম নরম করে দেওয়ার ফলে অনেক চরমপন্থী নেতা কিন্তু আস্তে আস্তে সরে চলে আসছে যে না এরকম ভাবে চলতে পারে না, একটা সংগ্রামে শুরু করলাম এত একদম শেষ পর্যায়ে পৌঁছে আপনি বলছেন যে আন্দোলনটি বন্ধ করে দেবো, এটা কিন্তু একটি কারণ। এর ফলে কিন্তু একটা জিনিস কি হলো, সমস্ত কিন্তু একজোটভাবে লড়বো এই কিন্তু একটা মনোবৃত্তি তৈরি কিন্তু আবার শুরু হলো। কিন্তু যা হয় আন্দোলন বন্ধ হওয়ার পরে আবার সেই যেমনকে তেমন। আরেকটি স্বরাজ দল গঠন হলো, যার নেতৃত্ব দিয়েছিলেন চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু। এরা কিন্তু কংগ্রেসে তার আগে যেটি হয়েছিল, গান্ধীজিকে এই স্বাধীনতা এই মানে এরকম পথে উজ্জীবিত করার জন্য, যাতে মানে দেশের মানুষরা দেশদ্রোহী হয়ে যাচ্ছে, ইংরেজদের বিরুদ্ধচারিতা করছে, সেই জন্য তাকে শাস্তি দিয়েছিল। তার শাস্তি কি ছিল কি 6 বছর কারাদণ্ড, এবং 6 বছর কারাদণ্ড তাকে ভোগ করতে হয়েছিল, যদিও তার শরীর খারাপের কারণে তাকে আগে থেকে জেল করা হয়। তো ইনারা এই স্বরাজ দল গঠন করলেন এবং এখানে ইংরেজদের কংগ্রেসের মতনই কিন্তু কংগ্রেসের কিছু কিছু ত্রুটি সেগুলো দূরীভূত করে তারা নতুনভাবে কিন্তু আন্দোলনটি একটি দল শুরু করে নতুনভাবে শুরু করতে চান। কিন্তু গান্ধীজি আসার পর একদিন আগে চরমপন্থী নরমপন্থী 1907 সালে ভাগ হয়ে গেছে, তো যাতে এরকম পর্যায়ে না করে তাই কংগ্রেসের আন্ডারে স্বরাজ দল কাজ করতে থাকে এবং বেশ ভালোই ঠিকঠাক হয়, এরকমভাবে চলতে থাকে। কিন্তু যেটি মেন সমস্যা হয়ে গিয়েছিল, সাম্প্রদায়িকতা কিন্তু আবার বেড়ে গিয়েছিল এবং খুব চরম পর্যায়ে পৌঁছছিল। বেশিরভাগ জায়গাতে হিন্দু মুসলিম যুদ্ধ ঘোষণা করছিল এবং এই সমস্ত কাজ কিন্তু হচ্ছিল। কিন্তু এর আগে এই ভারতীয় শিক্ষা ব্যবস্থা কিন্তু সমস্ত কিছু ভারতবর্ষে কিন্তু ওই আমরা অসহযোগ আন্দোলন ইংরেজদের সহযোগিতা করবো না, অনেক স্কুল অনেক কলেজ এই সময় অনেক বিদ্যালয় কিন্তু এলাম, কিন্তু আলিগড় মুসলিম বিদ্যালয় থেকে শুরু করে দিল্লি বিশ্ববিদ্যালয়ের দিল্লিতে কিছু বিশ্ববিদ্যালয় শুরু হয়েছিল, তারপর বেনারস ইউনিভার্সিটি, এই সমস্ত কিন্তু অনেক বিশ্ববিদ্যালয় কিন্তু বিভিন্ন কেরালা থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে কিন্তু শুরু হয়েছিল, তামিলনাড়ু মহারাষ্ট্র এই সমস্ত জায়গায় শুরু হয়েছিল এটা। কিন্তু এরকম সাম্প্রদায়িকতা বাড়ার ফলে বিভিন্ন জায়গায় সেই সাম্প্রদায়িকতার জন্য হিন্দু মুসলিমের ঝামেলা, এবার নিজেদের মধ্যে যদি লড়তে থাকে এরা যুদ্ধ করবে, তো এরকম একটা পর্যায়ে পৌঁছে গেছিল। যদি অসহযোগ আমরা ঠিকঠাক হতো হয়তো এরকমটা হতো না এবং ভারতবর্ষের স্বাধীনতা অনেকটা হয়তো সহজে পাওয়া যেত। কিন্তু ইতিহাস ভগবান ঈশ্বর কিছু অন্য কিছুই চান, যার ফলে আরো পরবর্তীকালে আরো বিভিন্ন সংগ্রাম রক্তক্ষয়ী সংগ্রামের পর তারপর কিন্তু স্বাধীনতা লাভ। তো আজকে আমরা দুটো ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু তোমাদের বঙ্গভঙ্গ আন্দোলনের বিষয়ে, খিলাফত আন্দোলন, আহমেদাবাদ মিল আন্দোলন থেকে শুরু করে গান্ধীজিদের ভারত আগমনের বিষয়গুলো সমস্ত কিছু কিন্তু একটা আন্দোলনটা প্রথম পর্যায়ে পড়ব। এর পরবর্তীতে আমরা আন্দোলনের যে দ্বিতীয় পর্যায়গুলো সেগুলো আমরা পরবর্তী ভিডিও আলোচনা করব। তো তোমরা দেখো, পড়ো এবং ভালো থাকো। নমস্কার।